আমি যেটুকুনি জানি সব বলছি, জন্মের থেকেই শুনেছি জেঠুর কথা, এবং তার সাহস আর স্যাক্রিফাইস দুটো। প্রথমেই জেঠু বলেছিল প্রথম থেকেই, আমি দেশের জন্য প্রাণ দেব, প্রতিজ্ঞা করেছিল দেশের জন্য প্রাণ দেব, কিন্তু ব্রিটিশের হাতে মরব না। এবং শেষ পর্যন্ত সেই প্রতিজ্ঞা রেখেছিল তিনজনই, বিনয়, বাদল, দীনেশ, তিনজনই রেখেছিল সেই প্রতিজ্ঞা। প্রথম জেঠু ছিল ঢাকা মেডিকেল কলেজে থার্ড ইয়ার স্টুডেন্ট ছিল, এবং সেখানে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ওরা প্রচণ্ড অত্যাচার করতো। সবাই আপনারা জানেন যে ফ্রিডম ফাইটার্স যাদের ধরতো তাদের জেলে নিয়ে প্রচণ্ড মারপিট করতো, অত্যাচার করতো, মানে অমানসিক, অনেকে ওখানেই মরে যেত। এবং সেটা ওরা ঠিক করেছিল যে ফার্স্ট ওই ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশকে মারবে। এবং ওরা যারা সিনিয়র ছিল তারা সমস্ত প্ল্যানিং করে দিয়েছিল, এবং সেই ইয়েতে খবর এলো যে একজন হাই অফিশিয়াল মেডিকেল কলেজে ভর্তি, অসুস্থ, তাকে দেখতে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আসবে, এবং সারা হসপিটাল মিলিটারি দিয়ে, পুলিশ দিয়ে ঘিরে দিল সিকিউরিটির জন্য। কিন্তু তা সত্ত্বেও স্টুডেন্ট বিনয় ঘোষ রেডি ছিল, বন্দুক চালানো শিখেছিল, রিভলভার, বন্দুক না তো রিভলভার। এবং যখন ইন্সপেক্টর জেনারেল ঢুকলো সবার সামনেই ওকে মারলো, মেরে ওখান থেকে ছিল পালাতে হবে। সেখান থেকে পালালো যখন, তখন রুটটা ছিল পেছনের দেওয়াল দিয়ে লাফিয়ে পড়ে পালালো। আর দেখতে খুব লম্বা, ফর্সা, সাহেবদের মতন গায়ের রং ছিল। আমার গায়ের রং দেখে বুঝবেন না, একদম সাহেবদের মতন। আমার বাবা কাকারাও ওরকম, আমাদের হাফ ফ্যামিলি ওরকম ফর্সা সাহেবদের মতন। এবং চুলটাও, বাঙালির চুল তো মিশমিশে কালো হয়, সেটাও ছিল না, একটু লাইট ব্রাউনিশ কালার ছিল, যার জন্য ব্রিটিশরা ধরতে পারেনি। আচ্ছা, তারপরে কি করলো, ওখান থেকে পালিয়ে ওনার প্ল্যান ছিল, পার্টির থেকেই প্ল্যান ছিল, অনুশীলন সমিতি, সে প্ল্যান ছিল কলকাতায় আসতে হবে। তখন আসবে এদিকে ব্রিটিশরা সারা ঢাকা কলেজ, মেডিকেল কলেজ, তারপরে যেখানে হস্টেল ওখানে ছিল মেডিকেল কলেজে, সেখানে তন্ন তন্ন করে খুঁজেছে। এবং আরও যারা কলিগ ছিল, বন্ধুরা সেই ক্লাসে মেডিকেলে, তাদের মানে মেরে সারা রাত ওদের মেরেছে, বুটের লাথি দিয়ে সিঁড়ি দিয়ে ফেলেছে, যে বলো কোথায় বিনয় আছে। কেউ মুখ খুলে কিচ্ছু বলেনি। তারপরে জানে পালাবে, তখন ঢাকা স্টেশন থেকে প্রত্যেকটা স্টেশনে ট্রেন হল্ট করিয়ে সমস্ত কম্পার্টমেন্ট সার্চ করেছে। জেঠু ওই ট্রেনেই ছিল, এবং প্রত্যেকটা স্টেশনে যখন পুলিশ সার্চ করছে, আর প্ল্যাটফর্মেও পুলিশ, জেঠু নেমেছে, কিন্তু পুলিশ ধরতে পারেনি। কেন? একটা ময়লা হাত কাটা গেঞ্জি, সাদা রঙের আগে ছিল হাত কাটা গেঞ্জি, সেই গেঞ্জি পরে, একটা ময়লা লুঙ্গি পরে। তখনকার চাষিরা ওই ড্রেসটা পরতো, মুসলমান চাষি সেজে একটা নোংরা গামছা, ওই যে লাল চেক চেক গামছা, সেই গামছাটা পরে, সেই অবস্থায় প্রত্যেকটা, আর হাতে খৈনি নিয়ে স্টেশনে নেমে খৈনি এরম এরম করে খৈনি খেয়েছে। তারপরে কলকাতায় এসছে। কলকাতায় পার্টি সব প্ল্যান করে দিয়েছিল বেহালার দিকে থাকবে, কিন্তু লাস্ট মিনিটে ওটা চেঞ্জ করলো যে বেহালার দিকে, সাউথ ক্যালকাটায় সমস্ত হিন্দুরা থাকে। তখন ইয়ে করলো পার্ক সার্কাস। পার্ক সার্কাসে যে বাড়িতে ছিল, কেন ওখানে মুসলমানও ছিল, হিন্দুও ছিল, ধরতে যাতে না পারে। তারপরে আর ড্রেস হলো পুরো ব্রিটিশ ড্রেস, জেঠু মাঝখানে, আর বিনয়, বাদল, দুদিন আমরা ছোটো থেকে বিনয় বাদল বলতাম, তাই জন্য আমি সরি, আমার
জেঠু কাকু বলা উচিত, আমার না ঠিক আসে না, আমি ওই বিনয় বাদল দীনেশ বলে থাকি সবসময়। তারপরে জেঠু যেহেতু ওয়াজ দ্য মেইন রেভলিউশনারি, ওনার ইনস্ট্রাকশন ছিল শ্যুট করার, এবং বিনয় বোস কী করলো, ওর ইনস্ট্রাকশন ছিল পুরো ব্রিটিশ স্যুটেড বুটেড অ্যাবসলিউটলি, আর মাথায় টুপি, ব্রিটিশরা তখন টুপি পরতো, মাথায় টুপি, আর একদিকে বাদল একদিকে দীনেশ, আর তিনজনই প্রতিজ্ঞা করেছিল দেশের জন্য প্রাণ দেব, ব্রিটিশের হাতে মরবো না। মানে কত দুঃসাহস হলে এটা করতে পারে, মানে এখনও আমার মানে চিন্তা করি আমরা কেউ হয়তো পারবো না এরকম। এবং যখন ঢুকেছে ব্রিটিশ পুলিশ, আপনারা সব লালবাই ইয়ে দেখেছেন ডালহাউসিতে, রাইটার্স বিল্ডিং, হ্যাঁ, ব্রিটিশ পুলিশ সামনে একের সমানে আছে। যখন ঢুকেছে, ইন্ডিয়ান হলে তাকে কোয়েশ্চেন করে, কোথায় যাচ্ছ, কী করছো। ও এত স্মার্টলি যেটু ঢুকেছে যে একবারও ওরা বুঝতে পারেনি যে ইন্ডিয়ান, সিঁড়ি দিয়ে উঠে গেছে, এবং কোন ঘর সব পার্টির থেকে, সব অনুশীলন সমিতি থেকে বলে দিয়েছে। সোজা ঢুকেছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, এখানেও ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, এবং তাকে বিফোর উনি নিজের রিভলভার ওঠার আগে ওকে ইয়ে করেছে, এবং তিনজনেরই সুইসাইড স্কোয়াড বলে জেঠু শ্যুট করবে নিজেকে। আচ্ছা, ওরা দৌড়ে ছাদে চলে যাচ্ছিল, যে ওখানে কেন, সঙ্গে রিভলভারের আওয়াজ পেয়ে নিচ থেকে পুলিশ সমস্ত দৌড়ে পড়েছে, আর এরা তিনজন দৌড়চ্ছে। জেঠু শ্যুট করেছে, দৌড়ে উঠছে তো সিঁড়িতে, শ্যুট করেছে, এখানে না লেগে গুলিটা এখানে লাগলো। বাদল সাইনাইড খেলো, খেয়ে সঙ্গে সঙ্গে ওখানেই মারা যায়। আর দীনেশ ধরা পড়লো, লাস্টে ছিল, দীনেশকে ধরেছে এবং অমানসিক কষ্ট দিয়েছে, এ করেছে, কিন্তু মুখ দিয়ে একটা কথাও বলেনি। আলিপুর জুতে দীনেশকে নিয়ে গেছিলো এবং ওখানে লাস্টে ফাঁসি দিয়েছে, অত্যন্তভাবে কষ্ট দিয়েছে। আর জেঠুকে সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজে নিয়ে গেছে, যে এটা অপারেট করে, হাতের এটা অপারেট করে সুস্থ করে জেলে নেবে, এবং মেরে যেমনি করেও পার্টির, অনুশীলন পার্টির সমস্ত কিছু, কিন্তু অনুশীলন পার্টি ওয়াজ দ্য ফার্স্ট পার্টি যে ইন্ডিপেন্ডেন্সের জন্য ফাইট করেছে। হেডকোয়ার্টার্স ঢাকা, অ্যান্ড যে লিডার ছিল সে হলো, তার নিকনেম মহারাজ। আমি তাকে মিট করেছি, কিন্তু তার আর কিচ্ছু জানি না, আসল নাম কি জানি না, মহারাজ নাম ছিল। এবং জেঠুর বেডে অপারেশন করে বেডে দিয়েছে, দাদু ঠাকুমা গেছে দেখা করতে, এই হাতটা তুলতে পারেনি কোনো মতে, এরকম করে প্রণাম করেছে। আচ্ছা, পুরো সিকিউরিটি ঘরের দরজায় ভেতরেও, যেটু চুপ করে আছে, কিচ্ছু বলেনি, কাউকে কিচ্ছু বলেনি, মুখ খোলেনি। যখন সিকিউরিটিরা তো রাত্রে ঘুমিয়ে পড়েছে, কতক্ষণ আর চুপ করে থাকবে, দাঁড়িয়ে থাকা বা বসে থাকলে, অটোমেটিক ঘুমিয়েছে। যেই ঘুমিয়েছে ব্যান্ডেজ খুলেছে, পুরো ব্যান্ডেজটা খুলেছে, খুলে নোট দিয়ে এরকম করে স্ক্র্যাচ করে সেপটিক করে দিয়েছে। ব্রিটিশ পুলিশ ডাক্তাররা কেউ বাঁচাতে পারেনি, সেপটিক হয়ে জেঠু মারা গেছে। এবং প্রতিজ্ঞাটা রেখেছে, দুজন পারল প্রতিজ্ঞা রাখতে, তিনজনই চেষ্টা করেছে, ভীষণ সাহস তিনজনের, এবং প্রতিজ্ঞা রেখেছিল যে ব্রিটিশের হাতে মরবো না, দেশের জন্য প্রাণ দেব। এটা ওদের তিনজনেরই প্রতিজ্ঞা ছিল। আমরা যখন ছোটোবেলায় দুষ্টুমি করতাম বা কোনো রিস্কি কিছু করতাম, গাছে চড়ে যেতাম এরকম ছোটো বয়সে, বা কোথাও যেগুলি না ছিল ডেঞ্জারাস, ওগুলি কিছু করলে আমার মা খুব ভীতু ছিল। মা বলতো, আর কি করবো, বোসবাড়ির রক্ত তো, অসম্ভব সাহস, হ্যাঁ, মানে প্রচণ্ড সাহস, প্রচণ্ড। আর শুধু যে জেঠু ছিল না, আমার ফ্যামিলির সব ছিল, আমার ঠাকুমা ছিল, যেখানে এই যে বিপ্লবীদের,
এতে যে যাতায়াত করতে হচ্ছে, ড্রেস চেঞ্জ করতে হচ্ছে, বন্দুক লাগতে হচ্ছে, পয়সা তো লাগছে। সেই পয়সাটা কোথায় আসছে? আমার ঠাকুমা নিজে দুপুরবেলা যখন সবাই ঘুমোতো, ঠাকুমা প্রত্যেকটা বাড়িতে যেত। ঢাকার মানে যদি একটা রাস্তায় 10টা বাড়ি আছে, 8টা বাড়ি ফ্রিডম ফাইটার্সদের হেল্প করেছে। এবং ওর ঠাকুমা কী করতো, প্রত্যেকটা বাড়িতে গিয়া, তখন তো ফ্রিজ ছিল না, সবাই ডেইলি বাজার করতো, বলতো যা পারবে, 1 আনা 2 আনা ছাড়ানা যা পারবে সেই পয়সাটা জমাও আর দান করো, ফ্রিডম ফাইটিংদের জন্য দান করো, আমরা নেব। ওটা নিয়ে রিভলভার কিনতো। আচ্ছা, ব্রিটিশদের কাছ থেকেই রিভলভারগুলি কিনে এদের দিত, এবং তাদের ট্রাভেলে গিয়ে যা পয়সা এইভাবে পুরো পাড়ার থেকে, ঢাকার পুরো পাড়ার থেকে যেখানে আমাদের বাড়ি ছিল সেই টাকা জোগাড় করতো। তো ব্রিটিশরা কোনো একটা ভাবে খবর পেত, তখন আমাদের বাড়ি সার্চ করতে এসছে। হ্যাঁ, আমাদের বাড়ি তখন জেঠু নেই, বাড়ি সার্চ করছে। তো পুরো বাড়ি, তো ঢাকায় ছিল কি পুরনো বাড়িগুলিতে সব বাগান ছিল। হঠাৎ দুপুরবেলা কাজের মেয়েটা চিৎকার করলো, বৌদি গো, পুলিশ, লাল পাগড়ি। তখন ঠাকুমা গেল সামনে বারান্দা, যেটা একটু দূরেই, মানে এতটা দূরে, ওই দেওয়ালটা ওখানেই মেইন গেট, বাহাদুর গেট ধরে আছে, খুলবে না। এবার পুলিশ অফিসার বলছে ওপেন দ্য গেট, চিৎকার করছে ঠাকুমাকে দেখে। তখন ঠাকুমা খালি বলল, আমি মেয়ে মানুষ, একলা আছি, আমি আমার হাজব্যান্ডকে খবর দিন, তারপরে ও এলে গেট খুলবে। তখন বলে কি, আই হ্যাভ গট দ্য ওয়ারেন্ট করে ব্রিটিশ পুলিশ হুমকি দিচ্ছে। তখন আমার ঠাকুমা কি জবাব দিল, আপনার দেশে কি এই কালচার? একজন মহিলা অল্প বয়সী একলা বাড়িতে থাকলে আপনারা ঢোকেন পুরুষরা ওই বাড়িতে? ব্রিটিশ পুলিশ জবাব দিতে পারলো না, দাদুকে খবর দিল। ঠাকুমার ওই টাইমটা দরকার, কেন ওখানে ডকুমেন্টস ছিল, সেগুলি দরকার। ঢাকাতে প্রত্যেকটা বাড়িতে কুয়ো ছিল, কর্পোরেশন জল না, কুয়ো ছিল। ঠাকুমা তখন, আমার বাবা এইটুকুনি, বাবাকে বলল ওই ট্রাঙ্কটা খোল, ওটার মধ্যে এই কাগজটা নিয়ে সব যা নিতে হবে সব বলে গিয়ে পেছনে, কুয়োটা পেছনে, বাড়ির পেছনে, সবারই বাড়ির পেছনে কুয়ো, বলে কুয়োর মধ্যে একটা ইট বেঁধে, দড়ি দিয়ে ইট বেঁধে ফেলে দিয়ে। আর ওখানে একটা বন্দুকও ছিল, সব ওই কুয়োর মধ্যে ফেলে দিল। ব্রিটিশ বাড়ি সার্চ 2-3 বার করেছে, একবারও কিছু ধরতে পারেনি। তারপরে তখনকার দিনে ব্যাংক ছিল না, তো আমাদের বাড়িতে যেহেতু সিকিউরিটি সব ওইটা কী বলে, তখনকার দিনে ট্রাঙ্ক ছিল, ট্রাঙ্কে এবং শুধু গয়না না, বেনারসি শাড়ি, সব আসল সোনা ছিল না, হ্যাঁ, সেগুলি যার যেটা ভ্যালুয়েবল ছিল, গয়না ফয়না, ট্রাঙ্ক। তো আমাদের মাঝে একটা ঘর ছিল, আর তখনকার দিনে খাটগুলি উচিত ছিল, ওই ট্রাঙ্ক ভর্তি। মার কাছে ঠাকুমার কাছে চাবি চেয়েছে, ঠাকুমা বললে আমি খবর দিচ্ছি, পাড়ার মহিলারা আসবে, ওদের ট্রাঙ্ক। বলে না, কাউকে ঢুকতে দেবো না। ট্রাঙ্কে থেকে একটা করে ট্রাঙ্ক ভেঙেছে, ফেড আপ হয়ে ছেড়ে দিয়েছে। লাস্ট ট্রাঙ্কে যেটার মধ্যে এভিডেন্স ছিল সেটা ধরতে পারেনি। তখনকার দিনে মানে যে ফ্রিডম স্ট্রাগল করেছে, কত যে স্যাক্রিফাইস করেছে তার চিন্তা করা যায় না। আর পুরো মানে সব ছিল। তারপর ব্রিটিশরা রাইট লাগিয়ে দিল। রাইটরা যে হিন্দু মুসলিম রাইট, এটা কিন্তু ব্রিটিশরা লাগিয়েছে, যে যাতে ইন্ডিপেন্ডেন্স ফাইটটা সাকসেসফুল না হয়। এবং রাইটটা যখন লাগালো, যেই হতো, আমার মা তখন বিয়ে হয়ে গেছে, 14 বছরের মেয়ে, দাদু মাকে বলে দিয়েছে তুমি সঙ্গে সঙ্গে অফিসে ফোন করবে, আমি ব্যবস্থা করব। তো দাদু সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা করতো, আর দৌড়ে চলে আসতো। পুলিশ এসে কি করতো, মুসলমানরা যখনই অ্যাটাক করে 100-150 কমে করে না। ওরা কিন্তু যা আমরা ভাবি খুব সাহস, ওরা কিন্তু ভীতু। এবং ওরা 100-150 লোক অ্যাটাক করে, অনেক দূর থেকে আল্লাহু আকবার চিৎকার করতে থাকে। তখন হিন্দুরা দুপুরবেলা কেউ থাকে না, সব তো ছেলেরা বাইরে থাকে,
হ্যাঁ, তখন অ্যাটাক করে, মেয়েদের রেপ করে, বা খুন করে, বাচ্চাদের, ছেলেরা যদি থাকে তাদের খুন করে দেয়, এই করতো। তো একটা যে হিন্দু, আর পুলিশ এসেই হিন্দু ছেলেগুলিকে সব ধরে নিয়ে যেত। তখন আমার দাদু কি করতো, বাড়িতে আসতো না, স্ট্রেট বাবা বাড়িতে আসতো, দাদু স্ট্রেট পুলিশ স্টেশনে যেত, প্রত্যেকটা ছেলের নাম নিত, সঙ্গে সঙ্গে বেল, ওই যে যা যা করতে হয় লিগালি সেগুলি করতো, করে অনেককে ছাড়িয়েছে। কিন্তু আবার আমাদের বাড়ির ছেলেরা অ্যারেস্টেড হলো, এক কাকা ওখানে অ্যারেস্টেড হলো। তখন দাদু ফাইট করে করে জেল হয়ে গেল, ফাইট করে করে বললো, কোর্ট থেকে অর্ডার পেলো কুইট বেঙ্গল, তখন তো ইস্ট ওয়েস্ট না, পুরো বেঙ্গল, কুইট বেঙ্গল। তো দাদু বিহারে একটা বাড়ি কিনে কাকাকে ঘরে পাঠিয়ে দিল। তখন এ হলো যে বাবাকে ধরবে, বাবাকে ধরবে, তখন কে হেল্প করলো? রামকৃষ্ণ মিশন, ঢাকা রামকৃষ্ণ মিশন, ওখান থেকে বাবাকে ছদ্মবেশী সাধু, স্টুডেন্ট সাধু করে বেলুড়ে পাঠিয়ে দিল, এবং বেলুড়ে বাবা ওই স্টুডেন্ট সাধু হয়ে কয়েক বছর থাকলো, পুরো স্টুডেন্ট সাধু হয়ে থাকলো। এবং আমাকে কে বললো, যখন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট হলো, বাবাকে আনলাম, তখন আমাকে বললো মহারাজের কাছে, প্রেসিডেন্ট মহারাজের কাছে আমার অ্যাপয়েন্টমেন্ট করো। আমি ফোন করলাম, আমাকে অপারেটর বলল যে আপনি নাম্বার দিন, আমি জেনে বলছি। আমি কতক্ষণ লাগবে? বলে 8 ঘন্টা 45 মিনিট। 3 মিনিটের মধ্যে ফোন এসে গেল, সুনীলবাবু কখন আসতে পারবে? আমি বললাম যে বিকেলবেলা, কেন আমার বাবা তখন খুবই অসুস্থ, আমার এই আর্থারাইটিস। তখন আমি বললাম বিকেলে আসবে। বিকেলে গেলাম, বিকেলে বাবাকে নিয়ে গেলাম। তো ওখানে গিয়ে মহারাজের সাথে যখন দেখা করছে, আমি প্রণাম করেছি, আমার সাথে কথা বলছে, আমার ছোট ভাই ছিল। তখন আমাকে বলছে, তুমি বাবার সব কাহিনী জানো? আমি দেখি বাবাও হাসছে, উনিও হাসছে। তখন আমি বললাম কিছু জানি, সব জানি না। তখন বলে, তোমার বাবা আর আমি একসাথে এখানে বেলুড় মঠে স্টুডেন্ট সাধু ছিল। আমি চিৎকার করে উঠেছি, তখন আমি একটা ইয়াং লেডি, চিৎকার করে উঠেছি যে বাবা সাধু হবে কি করে, বাবা ম্যারেড। আর সব মহারাজরা সব মিলে খুব হাসছে, ম্যারেড। তখন উনি আমাকে গল্পটা বললো, আর বাবা কীরকম যে প্রতিজ্ঞা করেছিল মুখ খুলবে না, কোনোদিন মাকেও বলেনি। আমি বাড়ি এসে মাকে বললাম, দেখেছিস তোর বাবা আমাকে এইটুকুনও বলেনি, এটাও বলেনি। পুরো ফ্যামিলি মানে ফ্রিডম ফাইটারকে মধ্যে ছিল। তারপরে যখন আমি স্কুলে, তখন যখন যুদ্ধ লাগলো চায়নার সাথে, সেন্ট জেভিয়ার্সে ট্রেনিং দিচ্ছিল, এত বয়স 14 বছরের ওপরে হলে ফার্স্ট এড ট্রেনিং। হ্যাঁ, তখন আমিও গেছি, আমার দাদা ছিল, আমিও গেলাম। আমাকে ফাদার বললো, নো নো ইউ কান্ট, ইউ আর ইয়াঙ্গার। আমাকে তো চিনত, আমরা তো পেছন দিকেই থাকতাম স্কুলে, আমাকে কিছুতেই দেবে না। আমি বলছি আমি থাকবো। তারপরে একজন সর্দারজি ভদ্রলোক ছিল, বলে ফাদার লেট হার ট্রেন। তখন থেকে আমরা সব মানে ইন্ডিপেন্ডেন্স, ফ্রিডম, কেন ওটা আমাদের রক্তে এসে গেছে, পুরো ফ্যামিলি ইনভলভড ইন ইট। এনিওয়ে, থ্যাংক ইউ। সবাই খুব পেশেন্টলি আমার বক্তা শুনবে। থ্যাংক ইউ।